যে আমার কপালে এই স্বামী, আল্লাহ আমার ভাগ্যে এই স্বামী লিখেছে। আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এটা আমার ভাগ্য। আমি না এগুলো মেনে নিয়েছিলাম। হ্যাঁ, পরদিন হাজতখানা থেকে আসছে, এসে মেরির ওখানে দোতলায় থাকতে ভোরে উঠে। পরের দিন হাজতখানা থেকে আসছে, এসে মেরির ওখানে দোতলায় থাকতে ভোরে উঠে। মেরির ওখানে দোতলায় গিয়ে উঠেছে হাজতখানা থেকে বের হয়ে। ঠিক আছে, ও যে মেরির সাথে, ওর পরকীয়া প্রেমিকার সাথে একটা প্ল্যান করেছে যে ও বাড়িটা বিক্রি করে মেরির কাছে চলে যাবে। মেরির মেনলি প্ল্যানটা যে তারেকের ছেলেও লাগবে না, ভবিষ্যৎ লাগবে না, বাড়ি ঘরদোর কিছু লাগবে না, ও বাড়ি বিক্রি করে আমার কাছে নিয়ে চলে আসবো বসিলা। তো এটা হচ্ছে আমি জানতে পেরেছি মেরিরই মুখের কথা, সেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে। তার আগে একটু বলি যে আমার হাজব্যান্ডের আরেকটা বড় ভাই, ফুফাতো ভাই নজরুল ভাই, উনিও আমাকে এই ব্যাপারটা বলেছিল। নজরুল ভাই উনি হচ্ছে এই মোহাম্মদপুরে ওনার বাড়ি, আগে বিজনেস করতো, এখন বয়স হয়েছে, হয়তো কিছু করে না। আমি তো বললাম যে মেরি কি আছে, মেরি আসার আগে ওকে বললাম যে মেরি কি আছে, মেরি কয়দিন তোকে টানবে, কতটুকু টানবে, কয় তো খাওয়াবে, কয়টা টাকা দিয়ে তোকে ওষুধ কিনে খাওয়াবে, তো তোর ক্ষমতা আছে তোকে তোকে পালে, বিদেশ পালে, আর তোকে 20টা বছর সে পাইলে আসতে বলছে তুই 20 বছরে কি 2 টাকা কামাই করে টনির হাতে সিসি শোনা দিয়েছে, টনি এই টাকাটা নিয়ে তুমি এটা করো, ওইটা করো, এটা চলো, তোর কি সে ক্ষমতা আছে? বিদেশ থেকে আসি তো খুব পন্ডিতি করছিস, একদম বিদেশ থেকে আসি তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু, একটা বাচ্চা শিশু মেয়ে, আর তোর সেখানে বাচ্চা আছে আমি জানি না কিছু না। আমি তাইও বলতে জানি না, টনির মুখে শুনলাম যে তোর এত বছর বয়সের একটা ছেলে আছে বা বউ আছে বিদেশে। ও ফ্যামিলি সবাই তো জানে, সামাদ ভাইরা সবাই জানে। আমি সেটা তোকে বললাম, ওকে অনেক কিছু বলার পরে সে, আমি বললাম যে শোন, এক কাটিতে ঢোল বাজে না, তুই কোনোদিনও টনি সম্পূর্ণ দোষ দিয়ে অন্তত আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না। তুই আমার কাছ থেকে তুই পাশ কাটতে পারবি না, তোর অনেক দোষ আছে। মাথা নিচু করতে কি বললো, হ্যাঁ ভাই আমার দোষ আছে, আসলে আমার বাচ্চা চাকরি ছিল না, আপনার মতো একটা গুরুজন, আপনার কাছে আমি একটা সাজেশন না নিয়ে আমার এই আজকে ভুক্তভোগী। আপনার কাছে না যাও, মেরির কাছে গেছি। তারেকের ফুফাতো ভাই, ভাইয়ের মুখের, নিজের মুখের কথাই শুনলেন যে মেরি নামের যে মেয়েটা আছে ওর পিস লেগেছে, বাড়ি বিক্রি করে। এই এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফুফাতো ভাই নজরুল ভাই, ওনার মুখের কথা। আর মেরির আর আমার হাজবেন্ডের যে প্ল্যানটা, বর্তমান প্ল্যানটা, মানে আগে থেকেই ওর প্ল্যান হয়েছে, বর্তমান না, এটা বললাম ভুল। ওর প্ল্যানটা অনেক আগে থাকতেই, যার জন্য আমার সাথে এই মিথ্যে অপবাদ আমার গায়ে দিয়ে ও আলাদা হতে চেয়েছে, আমাকে অনেকবার ফোর্স করেছে যে তুমি আমাকে এত খারাপ ব্যবহার করি, তুমি আমাকে ছাড়ো না কেন, তুমি সাইড হও না কেন, তাহলে তো আমার ব্যবস্থা আমি করতে পারি। এই ব্যাপারগুলো, এই কথাগুলোর মানে আমি তখন জানতাম না যে ও কোনো কিছুর সাথে জড়িয়েছে বা কোনো সম্পর্ক বা অবৈধ কোনো কিছুর সাথেও জড়িয়েছে। আমি যখন জানতে পারলাম তখন আমি এই কথাটা মানে বুঝতে পেরেছি যে এই জন্য ও আমাকে বলতো। তো সেই মেরির মুখের কথাটা একটু শুনবেন। যেদিন ওরে ধরছে, এই যে 24 তারিখ, ঠিক আছে, সারাদিন আমি তার সাথে কথা কইছি। যেদিন আপনারা ফোন দিলেন ওই দিন সারাদিন কথা করার পরে কইতেছে সারা দিন এই করবো সেই করবো করার পরে আমি কি, তুমি তো বলতে পারো না মনে থেকে, আসলে ভুলে তো আবার এরও দুষ্টামি করছি আমি। তুমি আসলে দায়িত্ব কি কয়েকটা জায়গায় দরখাস্ত কইরা যেভাবে এটার সাথে এইখান থেকে ও বেঁচে কিনা জানি সরে দিতে পারে, উকিল ধরে ও কেমনে করে কোন কোন প্রসেসে বাড়িতে পারে, এই চিন্তা ভাবনা আর কি, ওরে ছড়ানো ওই জায়গা থেকে সরানো, বেঁচে কিনা জানি যাই পারে, আমার কথা কি যতটুকুই পারে নিয়ে এসে জানি বাকি জীবনটাও কাটাইতে পারে, বুঝছেন না ভাইয়া? এই হচ্ছে তাদের প্ল্যান। দরকার নাই, বাড়ি নিয়ে কি করবো, ফোলাবো, তো বাচ্চাকে তো ভবিষ্যতের দরকার নেই, ওদের বিয়ে করে দিব, টাকা পয়সা ব্যাংকে দিয়ে দিব, ছোট একটা রুম রে, কোনো রকম ভাড়া দেবো, বসিলার এদিকে ভাড়াটা অনেক কম আছে, ওদিকে থাকবো, তাদের সেবা যত্ন করতে পারে, এরকম একটা রেখে ঘরে নিবো। একটু এই যে মনে করেন আমি বুঝতে মানে আমার মতামত জানি, সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন এইটা কিভাবে মানে ও ওইখান থেকে ফিরে আসতে পারে, যদি তাদের সাথে বসতে হয় তাইলে কিভাবে বসতে পারে এই বিষয়টা ভাববেন। আর যদি তাদের সাথে না বসে অন্য কোন ভাবে, কোন যেমন আমার ভাগে কি করতেছিল যেদিন ওরে ধরছে, এই যে 24 তারিখ, ঠিক আছে, সারাদিন আমি তার সাথে কথা কইছি। যেদিন আপনারা ফোন দিলেন ওই দিন সারাদিন কথা করার পরে কইতেছে সারা দিন এই করবো সেই করবো করার পর আমি কি, তুমি তো বলতে পারো না মনে থেকে, আসলে ভুলে তো আবার এরও দুষ্টামি করছি আমি। তুমি আসলে দায়িত্ব কি কয়েকটা জায়গায় দরখাস্ত কইরা যেভাবে এটার সাথে এইখান থেকে ও বেঁচে কিনা জানি সরে দিতে পারে, উকিল ধরে ও কেমনে করে কোন কোন প্রসেসে বাড়িতে পারে, এই চিন্তা ভাবনা আর কি, ওরে ছড়ানো ওই জায়গা থেকে সরানো, বেঁচে কিনা জানি যাই পারে, আমার কথা কি যতটুকুই পারে নিয়ে এসে জানি বাকি জীবনটাও কাটাইতে পারে, বুঝছেন না ভাইয়া? আচ্ছা, তো এই যে ওর প্ল্যানটা, আমার হাজবেন্ডের প্ল্যানটা, হ্যাঁ,
এটা ওর দ্বারা অবশ্যই সম্ভব। এই প্ল্যানটা আমার হাজব্যান্ডের দ্বারা সম্ভব। কিভাবে সম্ভব বা কী কারণ সম্ভব একটু ক্লিয়ার করি। আমার হাজব্যান্ড আমার সাথে বিয়ের আগে 10 বছর মালয়েশিয়ায় ছিল, 10 বছর টানা মালয়েশিয়া ছিল, এই মাঝখানে কখনোই আসেনি। 10 বছর পর ও বাংলাদেশে এসেছিল। তো ওই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায় থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয়। এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় 1.5 বছর পর, আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি। তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি, ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ, আমি 10 বছর মালয়েশিয়ায় থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। মেয়েটার নাম হচ্ছে শাম্মিউ। আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয়, সেখানে আমাদের একটা ছেলেও হয়। তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই। তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে 2001 সালে। আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি, কোনো রকম কোনো খোঁজ খবর নেয়নি। যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়ায় এখনও থাকে, আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগও আছে, চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো, কখনো নেয়নি। কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে, মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন, অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো। ও আমাকে উত্তর দিত যে ওইসব ঝামেলা কাঁধে নাই কে, ওইসব ঝামেলার ভিতরে আমি যাব না, যেটা গেছে গেছে, ওইসব ঝামেলার ভিতরে আমি জড়াবো না। তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে। একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে, এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন। আর এছাড়াও যে ও আমার সাথে, আমরা যখন একসাথে, তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না, বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না। মানে ওরা যেন কেমন একটা সেলফিশ টাইপের। আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের, একটু সেলফিশ টাইপের। আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না, টিচারের বেতন দিতে দেবে না, তারপরে বিভিন্ন ধরনের করে সব কিছু ও চাই কি যে ওর পিছনে আমি খরচ করব। আচ্ছা, করে এসেওছি, কারণ ও তো অসুস্থ। আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি কিন্তু আগে ওর মেডিসিনটা কিনি, তারপরে আমি ভাতের চালটা কিনি, বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই। বেতনটা আমি তাও দিতে পারি না, আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা, যেহেতু এতদিন ধরে বেকার, এত বছর ধরে বেকার। আমার এই মা, আমার বোন, আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে। আমার ছেলের পুরো বছরের বেতন দেয়, স্কুলের বেতন, টিচারের বেতন, সব কিছু দিয়ে আসছে। তার মধ্যে আমার হাজব্যান্ডের যে এই দুলাভাই, যেটা বুয়েটে চাকরি করে, আব্দুস সামাদ জোয়ারদার, উনি এবং ওর যে বোন, বড় বোন, এই যে হাসিনা ভানু, এই বড় বোন, এই দুইজনার বেশি ইন্ধন আমার হাজব্যান্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য। বলে কি, এই ওর বোনের হাজব্যান্ড যে, হ্যাঁ, সামাদ জোয়ারদার, উনি বলতো যে, এই যে উনি বলতো যে টুনিকে তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না, কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি, তারপর তুই বাড়ি ঘর তো বিক্রি করে দিয়ে চলে আয়, তোকে আমি একটা 16 বছরের মেয়ে দেখে বিয়ে করাই দেবো। এই যে এই টাইপের ইন্ধন দিত। আর আমি এগুলো, এখন আপনারা প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে জানলেন? আমার হাজব্যান্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত, আমি যখন কাঁদতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে, সেটা কিভাবে করবে? এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দুলাভাইকে আপাকে শোনাতো, এই যে দিসি মাইর, শুয়া শুয়া কান্তাছে এখন, এগুলো লাউডে দিয়েও যখন ও শুনতো, তখন আমি এগুলো জানতে পেরেছি। ও আচ্ছা, তুমি তাহলে তাদের প্ররোচনায় পড়ে আমার উপরে এত অত্যাচার করছো। আর আমি একটা এমন টাইপের মেয়ে, আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে, কেন চুপ করেছিলেন। আমার মন মানসিকতাটাই না ভাই এমন, আমি দেখতে এ যুগের, কিন্তু আমার মন মানসিকতাটা না ওই যুগের। আমার এরকম মন মানসিকতা যে আমার কপালে এই স্বামী, আল্লাহ আমার ভাগ্যে এই স্বামী লিখেছে। আমার জীবনের সাথে যেটা হচ্ছে, এটা আমার ভাগ্য। আমি না এগুলো মেনে নিয়েছিলাম।